ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দর্শক দেখতে পাচ্ছেন তারেক রহমানও কান্না করতেছেন মির্জা আব্বাসের মৃত্যুর বিষয়ে, কান্না করে করে দোষ স্বীকার করেন। এদিকে আজ অবশেষে কান্না করতে করতে তারেক রহমান মির্জা আব্বাসের মৃত্যুর সংবাদ প্রকাশ করেন। 2 মাস পর মৃত্যু হয়েছে তার। এই নিয়ে সারা দেশেই তুলপাড় পরিস্থিতি, বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী কান্না করছে। একটা রহস্যময় প্রশ্ন যে যেন খুবই একটা মির্জা আব্বাসের কি জানি হয়েছে, কোথায় জানি আছে, কারণ এরকম একটা সন্দেহ কিন্তু গণমাধ্যমে তৈরি হয়েছিল। কেউ কেউ চ্যালেঞ্জ দিয়ে বলছিল এইমাত্র সবাইকে কাঁদিয়ে চলে গেলেন জনপ্রিয় রাজনীতিবিদ ও সংসদ সদস্য মির্জা আব্বাস। মির্জা আব্বাসের চলে যাওয়াতে পুরো দেশে শোকের ছায়া। মির্জা আব্বাসকে নিয়ে কেঁদে কেঁদে কি বললেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। যদি আপনারা ফাইজলামি করতে চান তাহলে কিভাবে হলো আপনাদেরকে সাইজ করতে হয় সেটাও আমরা জানি। রাজনীতির মাঠ কখন যে কার জন্য রূপকথার মঞ্চ হয়ে ওঠে আর কখন যে তা এক ভয়ঙ্কর থ্রিলার সিনেমার অন্ধকার গলিতে পরিণত হয় তা হয়তো কেউ আগে থেকে আঁচ করতে পারে না। এক বিশেষ শক্তির নির্দেশনা চলছে বিএনপি স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। সেই অদৃশ্য শক্তি যে ওহি পাঠায় ওহির ভিত্তিতে চলতে হচ্ছে। বর্তমান যুগে যেখানে একজন সাধারণ মানুষও হাসপাতালে ভর্তি হলে সোশ্যাল মিডিয়ায় আপডেট দেয়, সেখানে একজন শীর্ষস্থানীয় নেতার কোনো দৃশ্যমান প্রমাণ নেই। বাংলাদেশের রাজনীতির গোপনে একটা বিষয় এতদিন লুকিয়ে ছিল, মির্জা আব্বাসের সংবাদ এবং তার মৃত্যুর বিষয়ে অনেক গুঞ্জন। আজকে দেখতে পারি তারেক রহমান তার নিজের মুখেই মির্জা আব্বাসকে নিয়ে অনেক তথ্য স্বীকার করে এবং বিএনপির অসংখ্য নেতাকর্মীরা কান্না করতে করতে অনেক কথা বলে। রাজপথেও কিন্তু অনেক খারাপ অবস্থা হয়। আপনারা দেখেছিলেন গত 2 মাস যাবৎ মির্জা আব্বাসের কোনো পিকচার, মির্জা আব্বাসের কোনো সত্য নিউজ সোশ্যাল মিডিয়ায় ছিল না। সম্পূর্ণ ভিডিও দেখবেন মির্জা আব্বাসের অবস্থা এবং এই নিয়ে বাংলাদেশের রাজনীতিতে যে ঘটনা ঘটতেছে সবকিছু দেখতে পারবেন। যদি আপনারা ফাইজলামি করতে চান তাহলে কিভাবে হলো আপনাদেরকে সাইজ করতে হয় সেটাও আমরা জানি। আমার কোনো প্রতিপক্ষ নাই। রাজনীতির মাঠ কখন যে কার জন্য রূপকথার মঞ্চ হয়ে ওঠে আর কখন যে তা এক ভয়ঙ্কর থ্রিলার সিনেমার অন্ধকার গলিতে পরিণত হয় তা হয়তো কেউ আগে থেকে আঁচ করতে পারে না। 2026 সালের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে পুরো দেশের সব হিসাব নিকাশ আর আলোচনাকে ছাপিয়ে যে 2টি নাম ঢাকা 8 আসনে সবচেয়ে বেশি তোলপাড় আর হইচইয়ের জন্ম দিয়েছিল তারা হলেন বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। নির্বাচনের সময় তো বটেই, এমনকি নির্বাচনের ফলাফল ঘোষণার পরও এই 2 নেতার কথার লড়াই আর চরম রাজনৈতিক টম অ্যান্ড জেরি খেলা নেটিজেনরা রীতিমতো উপভোগ করেছেন, যা ছিল সে সময়কার সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় খোরাক। কিন্তু কথায় আছে, সময়ের স্রোতে সব গর্জনই একসময় শান্ত হয়ে যায়। এক সময়ের সেই উত্তপ্ত কথার যুদ্ধে একে অপরকে ঘায়েল করতে মরিয়া 2 নেতাই এখন অদ্ভুত এক সাইলেন্ট মুড বা নীরবতায় চলে গেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি অবশ্য প্রকাশ্যে ঘোষণা দিয়েই বলেছেন যে তিনি এখন থেকে খুব মেপে এবং সাবধানে কথাবার্তা বলবেন। কিন্তু আরেক প্রতাপশালী নেতা মির্জা আব্বাসের এই হঠাৎ নীরব হয়ে যাওয়ার পেছনের গল্পটা একেবারেই ভিন্ন এবং বেশ রহস্যজনক। জানা গেছে তার এই নীরবতা কোনো রাজনৈতিক কৌশল নয়, বরং তা একান্তই শারীরিক। অত্যন্ত গুরুতর এবং সংকটাপন্ন অবস্থায় তিনি বর্তমানে সিঙ্গাপুরের একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর পাওয়া গেছে। কিন্তু দর্শক, এখানেই দানা বেঁধেছে সবচেয়ে বড় রহস্য এবং থ্রিলারের ক্লাইম্যাক্স। একজন জাতীয় পর্যায়ের এত বড় নেতার অসুস্থতা নিয়ে যেখানে নিয়মিত মেডিকেল বুলেটিন আসার কথা, সেখানে মির্জা আব্বাসকে ঘিরে এখন চলছে এক ভয়ঙ্কর এবং অস্বাভাবিক নীরবতা। তার শারীরিক অবস্থার ন্যূনতম কোনো আপডেট তার পরিবার, মিডিয়া, এমনকি খোদ তার দল বিএনপির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে না। আর ঠিক এই রহস্যময় ধোঁয়াশার সুযোগ নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন জোরে সোরে শোরগোল উঠেছে যে মির্জা আব্বাস নাকি আর বেঁচে নেই। তিনি হয়তো আগেই ওপারে পাড়ি জমিয়েছেন এবং কোনো এক অজানা সমীকরণে খবরটি সুকৌশলে চেপে রাখা হচ্ছে। যদিও অনেকেই আবার দাবি করছেন এটি স্রেফ একটি উদ্দেশ্য প্রণোদিত গুজব এবং তিনি এখনও বেঁচে আছেন। তবে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা এই পুরো পরিস্থিতিকে একটু ভিন্ন এবং আরও গভীর দৃষ্টিকোণ থেকে দেখছেন। তারা বলছেন, এক সময়ের চরম প্রতাপশালী এই 70 বছর বয়সী বিএনপি নেতার শারীরিক মৃত্যু ঘটুক বা না ঘটুক, তার রাজনৈতিক মৃত্যু ইতিমধ্যেই
নিশ্চিতভাবে ঘটে গেছে। কারণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর গঠিত বর্তমান এই নতুন বিএনপি সরকারে তাকে দৃশ্যত গুরুত্বপূর্ণ কোনো পদেই রাখা হয়নি। তাকে করা হয়েছে কেবল একজন নামকা ওয়াস্তে উপদেষ্টা, যে পদটি কিনা রাজনীতি না করা ডক্টর জাহিদুর রহমানের মতো ব্যক্তিরাও পেয়েছেন। অর্থাৎ দল তাকে সুকৌশলে ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু থেকে পুরোপুরি মাইনাস করে দিয়েছে। কিন্তু এই রাজনৈতিক থ্রিলারের সবচেয়ে ভয়ঙ্কর টুইস্টটি লুকিয়ে আছে অন্য জায়গায়। রাজনীতির অন্দরমহলে এবং সোশ্যাল মিডিয়ায় এখন এমন কথাও বেশ জোরে সোরে চাউর হয়েছে যে শহীদ শরীফ ওসমান হাদির খুনিরা ভারতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার ঠিক পরপরই মির্জা আব্বাসের এমন হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরে পাড়ি জমানোর ব্যাপারটি মোটেও কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি এক গভীর এবং অন্ধকার চক্রান্তের ইঙ্গিত দেয়। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই গ্রেপ্তার হওয়া খুনিদের একটি চাঞ্চল্যকর স্বীকারোক্তির গুঞ্জন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে ফয়সাল নামের এক কিলারকে নাকি মোটা অঙ্কের টাকার বিনিময়ে খোদ মির্জা আব্বাসই ভাড়া করেছিলেন। মির্জা আব্বাস 50 লাখ টাকা দিয়েছেন এবং 10 লাখ টাকা ক্যাশ পেমেন্ট করছেন সাথে সাথে। এই ভয়ঙ্কর এবং বিস্ফোরক অভিযোগ দলের ভেতরে চরম অবমূল্যায়ন, রহস্যময় অসুস্থতা এবং মৃত্যুর গুঞ্জন সব মিলিয়ে পরিস্থিতি এখন এতটাই জটিল এবং ধোঁয়াশচ্ছন্ন যে একটা বিষয় খুব পরিষ্কারভাবেই বলা যায়, সময় এখন কোনোভাবেই আর মির্জা আব্বাসের পক্ষে নেই, বরং এক অজানা এবং অন্ধকার পরিণতির দিকেই হয়তো এগোচ্ছে তার দীর্ঘ রাজনৈতিক জীবন। তবে দর্শক, এই পুরো শ্বাসরুদ্ধকর রাজনৈতিক থ্রিলারে নতুন এবং বিস্ফোরক একটি তথ্য যোগ করেছেন বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনি এহসান। মির্জা আব্বাসকে চাঁদাবাজদের সর্দার কিংবা শহীদ ওসমান হাদির খুনের সাথে সরাসরি জড়ানোর এই চাঞ্চল্যকর বিষয়টিকে তিনি দেখছেন একেবারেই ভিন্ন এবং এক ভয়ঙ্কর রাজনৈতিক ষড়যন্ত্রের দৃষ্টিকোণ থেকে। তার অত্যন্ত সুনির্দিষ্ট এবং বিস্ফোরক দাবি হল, বর্ষিয়ান এই নেতাকে চাঁদাবাজ বলে দেশ জুড়ে যে সুপরিকল্পিত প্রচারণা চালানো হচ্ছে এবং তাকে সামাজিকভাবে হেয় করা হচ্ছে, তার নেপথ্যে খোদ বিএনপির ভেতরেরই একটি অত্যন্ত প্রভাবশালী এবং অন্ধকার অংশ সরাসরি জড়িত। খোমেনি এহসানের এই দাবির পেছনের রাজনৈতিক সমীকরণগুলো শুনলে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। তার মতে, রাজনীতির হিসাব মেলানোর জন্য একটু পেছনের দিকে তাকালেই দেখা যাবে 1/11-এর সেই দুর্যোগপূর্ণ সময়ে যারা খোদ বিএনপিকে ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং জিয়া পরিবারকে চিরতরে রাজনীতি থেকে নির্মূল করতে চেয়েছিল, আজ আশ্চর্যের বিষয় হল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্যাবিনেটে তারাই সবচেয়ে বেশি মূল্যায়িত হয়েছেন। তিনি উদাহরণ টেনে বলেন, ছিনতাই করা বিএনপির তৎকালীন মহাসচিব হাফিজউদ্দিন আজ ডাবল প্রমোশন পেয়ে মন্ত্রীর পর স্পিকারের আসনে বসেছেন। সর্দার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হয়েছেন। এমনকি একসময় বিএনপি অফিস দখল করতে যাওয়া সাদেক হোসেন খোকার ছেলেও আজ এই নতুন সরকারের মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী হয়েছেন। কিন্তু দেখেন অ্যাপ্রোচটা কি, যে মির্জা আব্বাস কোথায়? আচ্ছা, মির্জা আব্বাসের যে অসুস্থতা, সেই অসুস্থতা তো এমন না যে তার রোগ মানে জ্বর হয়েছে অথবা কেটে গেছে, তাড়াতাড়ি সেলাই টেলাই করে 2-4-5 দিনের মধ্যে হবে। জ্বর হয়েছে, ফ্লু হয়েছে, আচ্ছা 1 সপ্তাহের মধ্যে সেরে যাবে এবং তিনি জনসমক্ষে আসবেন। এমন ভাবে একটা রহস্যময় প্রশ্ন, যে যেন খুবই একটা মির্জা আব্বাসের কি জানি হয়েছে, কোথায় জানি আছে। কারণ এরকম একটা সন্দেহ কিন্তু গণমাধ্যমে তৈরি হয়েছিল। কেউ কেউ চ্যালেঞ্জ দিয়ে বলছিল যে তিনি জানেন যে এটা ওই ওসমান হাদির মৃত্যুকে ঘিরে ওনাকে ইন্টারোগেশন করতে ইন্ডিয়ায় নিয়ে গেছে ইন্ডিয়ান সরকার। হাই, মানে যে ভদ্রলোকটা বলছেন যে উনি কোথায় আছেন, মানে আপডেট দিচ্ছেন এখন, মানে এরকম কোথায় আপডেট আছে? 1 সপ্তাহ পর পর বা প্রতিদিন আপডেট দিতে হবে মির্জা আব্বাসের আজকে অবস্থা ভালো, আবার বলে ভালো। যেমন বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে আমরা প্রতিদিন আপডেট নিতাম, একটা দলের প্রধান, বাংলাদেশের একদম শীর্ষ নেত্রী, সেটা একটা ভিন্ন জিনিস। আর মির্জা আব্বাসের এমন তো না। মির্জা আব্বাস এখন সোশ্যাল মিডিয়ার যুগে ওনার স্ত্রী, ওনার স্টাফ প্রত্যেকেরই ফেসবুক পেজ আছে, আইডি আছে, সেগুলোতে প্রতিনিয়ত কে দেখা করে আসলেন, কে যাচ্ছেন, কে গেছেন, এটা নিয়মিতভাবে আসছে। এখন এখানে ওই যে উনি তো বললেন যে ব্রেন সার্জারি হয়েছে, তার ব্রেন হ্যামারেজ হয়েছে, উনি আস্তে আস্তে তার বোধ ফিরে পাচ্ছেন, স্বাভাবিকতা ফিরে পাচ্ছেন, কিন্তু এটা সময় সাপেক্ষ ব্যাপার। 2 মাস লাগতে পারে, 3 মাস লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, 1 বছরও লাগতে পারে। কারণ উনার যে বয়সে যে এই ধরনের অসুস্থতা, এটা তো মারাত্মক। এই অবস্থায় কেউ ফিরে আসে না। উনি ফিরছেন, এখন উনি রেস্টে আছেন, বিশ্রামে আছেন, কি বলার আছে, কি দিবে? মনে করেন আজকে
ওনার আপডেট দিল যে মির্জা আব্বাস স্বাভাবিকভাবে এখন খেতে পারছেন, উনি হাঁটাচলা করতে পারছেন অল্প অল্প। তো পরের সপ্তাহে কি বলবে? পরের সপ্তাহে কি দিবে? পরের সপ্তাহে তো এমন না যে নাটকীয় কোনো পরিবর্তন হবে। এই যে এই ধরনের সোশ্যাল মিডিয়াতে বা গণমাধ্যমে কোনো টকশোতে এই ধরনের একজন শিক্ষিত মানুষ যদি এরকম প্রশ্ন উত্থাপন করে, তার মধ্যে দেখেন আমি দেখছি যে এটা প্রচুর মিলিয়নের উপরে ভিউ হয়েছে। কেন জানেন? ওই যে একটা রহস্য, মানে আমরা রহস্য পছন্দ করি, আমরা দুর্ঘটনা কথা শুনতে বেশ পছন্দ করি। কারোর যদি কোনো ধস নামে, পতন নামে, খারাপ সংবাদ হয়, ওইটা আমাদের শুনতে ভালো লাগে। সেই জন্য প্রচুর আমরা দেখি এবং ওই ধরনের প্রশ্নগুলো রহস্যজনক প্রশ্ন, যে উনি কোথায় আমরা জানতে চাই, আমি তো জানি না। সঞ্চালক কিন্তু বলছেন যে উনি মালয়েশিয়া আছেন, বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন, এখন ওখান থেকে নিয়ে অন্য একটা ওই চিকিৎসার ধারাবাহিকতায় তিনি মালয়েশিয়া আছেন। এটা তো কে না জানে, সবাই জানে, কিন্তু এমন ভাবে প্রশ্নটা হচ্ছে যাতে আমজনতার মধ্যে ওনাকে নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়। ভাই আমরা এগুলি কেন করতেছি? আমি এটা পরিষ্কার না। এর মধ্য দিয়ে কি অর্জনটা কি? আর এটার জন্য কি গুপ্ত হয়ে গেল? এটা গুপ্ত রাজনীতির চর্চা হয়ে গেল? মানুষের যদি কোনো অসুস্থতা 3 মাস 6 মাস প্রলম্বিত হয়, এটা গুপ্ত হওয়ার কি আছে? এমনকি বেগম খালেদা জিয়া যখন অসুস্থ, আমরা কি প্রতিদিনই ব্রিফিং পেয়েছি? প্রতিদিন তো ব্রিফিং পাইনি। একদম শেষের দিকে যখন কি সিরিয়াস অবস্থা, তখন আমরা জানতাম, কিন্তু প্রতিদিন তো ব্রিফিং হতো না। ব্রিফিং দেওয়ার কি আছে? এই ধরনের অসুস্থতা বয়সজনিত কারণেও অন্যতম একটা কারণ থাকে। এটা লম্বা সময়, এই সময় যদি মারাত্মকভাবে কেউ মানে হয়, ধরেন অ্যাক্সিডেন্টও যদি পড়তো, মারাত্মকভাবে যদি অ্যাক্সিডেন্ট কেউ হতো, সেই অ্যাক্সিডেন্টে ফিরে আসতেও তো 6 মাস 1 বছর লেগে যায়। আপডেট কি আছে, দেওয়ার কি আছে? উনি হ্যাঁ এমপি, উনি বর্ষিয়ান রাজনীতি, উনি অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন, এটার কি এর মধ্যে রহস্য খোঁজার কি আছে? কিন্তু আমরা রহস্য তৈরি করছি সচেতন ভাবে এবং এমন মানে ভাবে উপস্থাপন করছি যে উপস্থাপন এক বিশেষ শক্তির নির্দেশনা চলছে বিএনপি। বিএনপি স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। সেই অদৃশ্য শক্তি যে ওহি পাঠায়, সে ওহির ভিত্তিতে চলতে হচ্ছে। এতে বিএনপি পড়েছে বেকায়দায়। ডক্টর ইউনূস সরকারের আমলের নানান সিদ্ধান্ত নিয়ে বিএনপি কার্যত কিংকর্তব্য বিমূঢ়। ক্রাইসিসটা কি দেখেন? একদিকে ইউনূস সরকারের সাথে একটা চুক্তির মাধ্যমেই তো বিএনপি ক্ষমতা এসেছে। ইউনূস সরকারই মেটিকুলাস ডিজাইন নির্বাচন করে, এই মেটিকুলাস ডিজাইন নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে লন্ডন বৈঠক থেকে, এবং ইউনূসকে জামাতি সরকার বলে গালি দিবে, আসলে ওটা বিএনপি সরকার। এগুলো সব পরিকল্পিত ছিল। এবং খলিল রহমানকে গালাগালি করবে, আসলে সে বিএনপির এজেন্ট। এগুলো সব পরিকল্পিত ছিল। এভাবে পুরো জাতির সাথে প্রতারণা করে, ধান্দাবাজি করে, পুরো জাতিকে বোকা বানিয়ে বিএনপি ক্ষমতা এসেছে। ক্ষমতায় এসে তারা এখন পড়েছে বেকায়দায়। একদিকে বিদেশি ডিপ স্টেট বিএনপির পরিচালক, বিএনপির উপর ওহিদাতা, তারা যা বলে সেটা করতে হয়। আর বিদেশি এই প্রভু হচ্ছে ভারত এবং যুক্তরাষ্ট্র। ভারতের সাথেও গোপন চুক্তি আছে এবং যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি আছে, এটা সবাই জেনে গিয়েছে। ভারতের সাথে যে গোপন চুক্তি ওটা আনরিটেন, ওরাল আর টেসিট। আর যুক্তরাষ্ট্রের সাথে যে বিএনপি সরকারের গোপন চুক্তি, ওটা রিটেন চুক্তি, একদম লিখিত চুক্তি। তো এই জায়গায় বিএনপি সরকার চাইলেও অনেক কিছু করতে পারে না। যুক্তরাষ্ট্র বলে এটা করো, ভারত বলে ওইটা করো। আবার ইউনূস সরকারের সাথে, ইউনূস সরকারের মাধ্যমে তো এইসব আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ইউনূস সরকার বলে এটা করো, এখন কি করবে খুঁজে পাচ্ছে না। দর্শক, আমি কয়েকটা বিষয় দেখাবো এই আলোচনায় যে বিএনপি কতটা বেকায়দায় করেছে। যেমন বিএনপির একটা খায়েশ, সালাউদ্দিন আহমেদ, আরো অনেকে, বিএনপির অনেক নেতারা এস আলমের টাকায় বাংলাদেশে বড় হয়েছে। এস আলমের কেশিয়ার তারা। সালাউদ্দিন আহমেদ পুরনো আমলের এস আলমের লোক। এস আলমের টাকায় শিলংয়ে থেকেছেন, বাংলাদেশে এসে এস আলমের গাড়িতে চলেছেন, এস আলমের সম্পত্তি দেখভাল করেছেন। এস আলমের কেশিয়ার বলা হতো সালাউদ্দিন আহমেদকে। তার ছেলে এস আলমের অনেক কিছু দেখভাল করেন এবং তার ছেলে কিন্তু বিসিবির পরিচালক বা বিসিবিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। তো এই সালাউদ্দিন আহমেদ স্বাভাবিকভাবে একটা কৃতজ্ঞতাবোধ থাকা দরকার যে শিলংয়ে এস আলমের টাকায় আমি বিলাসী জীবনযাপন করতে পেরেছি। যদিও ভারত সরকার তারা অতটা টাকা দেয়নি, তারা সাপোর্ট দিয়েছে, কিন্তু টাকাটা এস আলম দিয়েছে। চট্টগ্রামের এক আওয়ামী লীগ নেতার লেসপেন্সার, সম্ভবত ওই মহিবুল হক নওফেলের এক লেসপেন্সার, হিন্দু, সে শিলংয়ে সালাউদ্দিন আহমেদের বাসায় যে টাকা দিয়ে আসতো, এস আলমের টাকা দিয়ে আসতো। বিএনপির আরো অনেক নেতা এস আলমের টাকা, এমনকি এরকম বলা হয় যে এস আলম তারেক রহমানের বাসা লন্ডন পর্যন্ত পৌঁছে গিয়েছিল। হাসিনা পালানোর পর, হাসিনা যতদিন ছিল ততদিন পর্যন্ত একটা হিসাব ছিল, এবং হাসিনা পালানোর পর কেউ কেউ বলে থাকেন যে তারেক রহমান লন্ডনের বাসা ভাড়া, এগুলো একটা বড় অংশ এস আলম যোগান দিয়েছে। বিএনপি নির্বাচনী ব্যয়ের একটা বিরাট অংশ এস আলম দিয়েছে। সে এস আলম
এত কিছু করেছে বিএনপির জন্য। এখন বিএনপি ক্ষমতায় এসে এস আলমকে যদি তার আগের ব্যাংকগুলো ফিরিয়ে দিতে না পারে, যাতে সে লুটপাট করা ব্যাংকগুলো, লোপাট করে খাওয়া ব্যাংকগুলো, আবার যদি সেই ব্যাংকগুলোর আমানত ভুয়া নামে বেনামে লোন নিয়ে। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং মির্জা আব্বাসকে নিয়ে অনেক তথ্য সামনে আসে। গাইস, এই বিষয়গুলো দেখে এবং মির্জা আব্বাসকে নিয়ে আপনার মন্তব্য কি, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।